আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের রেকর্ডিং শুরু করে দিচ্ছি। মূলত যেটা আমাদের হবে যে পরীক্ষার শুরুতে অ্যাসেসর আমাদেরকে বলে দিবেন যে ডেস্কটপে অথবা ডি ড্রাইভে নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে এবং সেই ফোল্ডারের মধ্যে জব 1, জব 2 এবং জব 3 নামে ৩ টা সাব ফোল্ডার ক্রিয়েট করতে। তো আমরা এখন সেই কাজটাই করব। আমরা জাস্ট এখানে ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে আমি আমার নাম দিয়ে সেভ করলাম। আচ্ছা, এই নামটা অলরেডি এক্সিস্ট করতেছে। আচ্ছা, দেন ফোল্ডারটা আমরা ওপেন করলাম। এবার যেটা করব, এই নিজের নামে তৈরি করা যে ফোল্ডার, এটা হতে পারে যে স্যার আপনাকে বলতে পারেন যে এখানে আপনি আপনার নাম দিবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি, সেটা হচ্ছে পরীক্ষার দিন আমরা আপনাদের রেজিস্ট্রেশন কার্ড প্রোভাইড করব, সেটা দেখে জাস্ট আপনি নাম্বারটা তুলে ফেলবেন এবং আপনার ফোল্ডারটা রিনেম করে নেবেন। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা আবার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার নাম দিব হচ্ছে জব 1। তো আমরা এখন এই জব 1 ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে কি করতে হবে, অফিস অ্যাপ্লিকেশনের সকল ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা এই ফোল্ডারটাকে এখন ওপেন করি, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউ অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, 3টা ফাইল অ্যাট্রিবিউট দেখাচ্ছে। তো আমরা প্রথমে নিয়ে নিচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ইনসার্ট করলাম, এটার নাম দিয়ে দিচ্ছে হচ্ছে জব 1। বাই দ্য ওয়ে, আমরা এটার নাম কি দিব সেটা চাইলে অ্যাসরকে জিজ্ঞেস করে নিতে পারেন, সেক্ষেত্রে অ্যাসর আপনাদেরকে হেল্প করবেন যেটা কি নামে রিনেম করা যায়। হ্যাঁ, নেক্সট নিউ থেকে আমরা যাব হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটার নামও দিয়ে দিব হচ্ছে জব 1 এবং থার্ডলি আমরা নিউ থেকে নিয়ে নিব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটার নাম দিব হচ্ছে জব 3। তো সবার আগে আমরা যেটা করতে হবে, সবার আগে আমাদের এক্সেল এর কাজটা করে নিতে হবে, কারণ এক্সেল এর কাজ কমপ্লিট করার পরের দিন হচ্ছে আমরা সেটাকে এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে লিঙ্ক আপ করব। তো এক্সেল এর জন্য এখানে কি বলা আছে আমরা একটু পড়ে নেই। টাস্ক 1 এ বলা আছে ফর স্প্রেডশিট ফন্ট এরিয়াল, তো এখানে আমরা হচ্ছে এরিয়াল ফন্ট ব্যবহার করব। টাইটেল ফন্ট সাইজ 14, সেলস ডাটা অ্যানালাইসিস এই লেখা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস ডাটা অ্যানালাইসিস এই লেখাটার হচ্ছে আমাদের টাইটেল ফন্ট সাইজ এবং এইটার জন্য আমরা কি করব 14 সাইজের ফন্ট নিব। আর ফিল্ড এলিমেন্টের জন্য বলা আছে ফন্ট 12 পয়েন্ট। তো আমরা একটু তৈরি করে নেই। আমরা প্রথমে একটা সরি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করাই আছে, আমরা এখান থেকে যাবো হচ্ছে জব 1 নামে ফাইলটায়, এটা ওপেন করলাম, করার পরে আমরা একটু স্যাম্পল দেখে নিই। স্যাম্পলে কি আছে, স্যাম্পলে এখানে লেখা আছে সেলস ডাটা অ্যানালাইসিস। তো আমরা এখন একটু টাইপ করে ফেলি। আচ্ছা, দেন আমরা দেখতেছি এখানে ফন্ট সবগুলোর জন্য বলা আছে এরিয়াল। তো আমরা কি করব, আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করব এবং এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দেব হচ্ছে এরিয়াল। আমার এখন এরিয়াল ফন্ট সিলেক্ট করা কমপ্লিট। নেক্সট, এই সেলস ডাটা অ্যানালাইসিসের জন্য আমরা ফন্ট সাইজ বলা হয়েছে 14। তো আমরা এখানে ফন্ট সাইজ দিব হচ্ছে 14। বাস, আমাদের এই পর্যন্ত কমপ্লিট। নেক্সট, এখানে বলা আছে ফিল্ড এলিমেন্ট, ফিল্ড এলিমেন্টের জন্য ফন্ট সাইজ বলা আছে 12। আর ফিল্ড এলিমেন্ট গুলো কি সেটা উল্লেখ করে দিয়েছে, প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস এন্ড টোটাল সেলস, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, তো আমরা খুব ইজিলি জানতে পারতেছি যে আমাদের ফিল্ড এলিমেন্ট গুলো কোনগুলো এবং সেটার ফন্ট সাইজ কত হবে। তো আমরা এখন আবার ফিরে চলে যাচ্ছি আমাদের এক্সেল ওয়ার্কশিটে এবং এখানে আমরা লিখবো হচ্ছে প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস।
জাস্ট আমরা কন্ট্রোল এ সিলেক্ট করে এই কলামের যে নেম গুলো লিখতেছি এ বি সি এর মধ্যে ডাবল ক্লিক করি, একটু জুম করে দেখাই। ঠিক এই মাঝখানে এই জায়গাগুলোতে আমরা যদি এখানে ডাবল ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি কলামগুলো রিসাইজ হয়ে গেছে। অথবা আমরা চাইলে একটা কাজ করতে পারি, এইভাবে কলামগুলোকে সিলেক্ট করে আমরা আমাদের মতো করে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব, তাহলেও হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ফিল্ড এলিমেন্টের ফন্ট সাইজ হচ্ছে 12 পয়েন্ট। তো আমরা এখন এই লেখাগুলোর জন্য ফন্ট সাইজ দিয়ে দেব হচ্ছে 12, এখান থেকে 12 আর এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে আমরা চাইলে এখানে এখন বর্ডার অ্যাপ্লাই করতে পারি। তো একটু দেখে নিই যে আমাদের মোট কয়টা রো লাগবে এখানে। প্রোডাক্ট থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি 1 2 3 4 5 6, মোট 6টা রো আমাদের এখানে লাগতেছে। তো এই 6টা রোকে আমরা 1 2 3 4 5 6 এদেরকে সিলেক্ট করে এখন আমরা এখান থেকে অল বর্ডার দিয়ে দিচ্ছি। নেক্সট আমাদের এখানে এগুলো জাস্ট টাইপ করতে হবে, আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট দেখে দেখে টাইপ করব। প্রোডাক্ট কলামের যে ভ্যালুগুলো বা ডাটাগুলো এগুলো আমরা টাইপ করে ফেলবো, কোয়ান্টিটি সোল্ড এগুলো টাইপ করব, ইউনিট প্রাইস এটাও টাইপ করব। খালি টোটাল সেলসের যে ঘর দেখতেছি এখানে আমাদেরকে ফাংশন ব্যবহার করতে হবে। তো আপাতত আমরা এই কিবোর্ড থেকে শুরু করে এই 600 টাকা পর্যন্ত যতগুলো ভ্যালু দেখতেছি সকল ভ্যালুগুলোকে আমরা কি করব, এখন টাইপ করে ফেলবো। এই ভ্যালুগুলোকে টাইপ করে নেব আমরা। আচ্ছা, কিবোর্ড মাউস স্পিকার ইউএসবি ড্রাইভ মাইক্রোফোন 60 40 35 40 45, তারপর লেখা বলি 60 40 35 40 45। ইউনিট প্রাইস এখানে হচ্ছে 450 400 800 550 600। এই ভ্যালুগুলো আমরা লিখবো ঠিকই, বাট একটু যদি লক্ষ্য করি এখানে তার শুরুতে লেখা আছে টিকে এবং একটা ফুল স্টপ দেওয়া। এখন বিষয় হচ্ছে এইটা আমরা কিভাবে করব। হ্যাঁ, এটা আমরা চাইলে সরাসরি টাইপ করতে পারি, বাট এখানে একটা প্রবলেম হবে। আমরা যদি এখানে টিকে লিখে একটা ফুল স্টপ দিয়ে যদি এখানে 600 লিখি এটা ইনসার্ট করা সম্ভব, বাট যখন আমরা টোটাল সেলসে ইকুয়াল সাম ফাংশন কল করব এবং এই দুইটা সেলকে যোগ করব, আমরা দেখতে পারবো এখানে যোগফল আসছে 60, যেটা কিন্তু অ্যাকচুয়াল কাজ করতেছে না। 60 এবং 600 যোগফল আসবে হচ্ছে 660, বাট সেটা আসতেছে না। যদিও আমার এখানে যোগফল করতে হবে না, বাট আমি জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করলাম। কারণ হচ্ছে কোনো ফাংশন তখনই কাজ করে যখন ওই ফাংশনের মধ্যে যে সেলগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেল অ্যাড্রেস দ্বারা, ওই সেল অ্যাড্রেস গুলোর মধ্যে শুধুমাত্র নাম্বার ভ্যালু থাকে। বাট এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু নাম্বার ভ্যালুর সাথে টেক্সট ভ্যালু চলে আসছে টি এবং কে, যার কারণে এখানে প্রপার ক্যালকুলেশন হচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব, আমরা এখানে সরাসরি টিকেট লিখবো না, আমরা প্রথমে এই সেলগুলোকে সিলেক্ট করব। আবার বলতেছি, আমরা ইউনিট প্রাইসের যে সেলগুলো আছে তাদের সেলগুলোকে মাউসের লেফট বাটন দ্বারা ড্র্যাগ করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে এই নাম্বার ফরম্যাটে। এখান থেকে আমরা যাব হচ্ছে কাস্টম। কাস্টমে যদি লক্ষ্য করি, কাস্টমে ক্লিক করার পরে এই যে টাইপের মধ্যে আমরা এখানে জেনারেল লেখা পাচ্ছি, এটাকে সিলেক্ট করে এখানে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনটা দেওয়ার পরে আমরা এখানে টি কে একটা ফুল স্টপ দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে তারপর একটা হ্যাশট্যাগ দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা ওকে প্রেস করি। এখন কি হবে, আমি যদি এখানে 600 লিখি, আমরা দেখছি 600-র আগে টাকা এই ভ্যালুটা বসে গেছে। হ্যাঁ, আমরা কি এটা সবাই বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে সবাই রেজ হ্যান্ড করেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আমি আরেকবার রিপিট করব। আচ্ছা, মাত্র 3 জন বুঝছি, যারা বুঝেন নাই
তার উদ্দেশ্যে আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। সম্পূর্ণ কাজটা কি আমি আবারও বলতেছি। এখানে আমরা এখানে যদি আমরা টাকা লিখে একটা ফুল স্টপ দিয়ে 600 লিখি, আমরা এখানে অ্যান্সার মানে এখানে দেখতেছি যে হ্যাঁ এখানে টাকা এবং 600 এটা উল্লেখ হয়েছে। আর যখন টোটাল সেলসে যাবে এটা তো আমাদের গুণ করতে হবে 60 এর সাথে। 60 হচ্ছে আমার কোয়ান্টিটি সোল্ড, আমি মোট কয়টা কিবোর্ড সোর্স বিক্রি করেছি সেটা ইন্ডিকেট করতেছে। আর ইউনিট প্রাইস ইন্ডিকেট করতেছে যে প্রতি কিবোর্ডের একক মূল্য কত। তো 60 এবং 600 অবশ্যই গুণ যাবে, তো আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা প্রোডাক্ট ফাংশন লিখতে পারি। প্রোডাক্ট দুইটা সেলকে সিলেক্ট করে এন্টার প্রেস করা মাত্র আমরা দেখছি এখানে অ্যান্সার হচ্ছে 60। তার কারণ হচ্ছে এখানে নাম্বার ভ্যালুর সাথে টেক্সট ভ্যালু উপস্থিত, এবং টেক্সট ভ্যালুকে এক্সেল কি করতে পারতেছে না, নাম্বার ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করতে পারতেছে না। কারণ হচ্ছে আমরা কখনো বলতে পারবো না যে একের সাথে এ যোগ করলে কত আসে, এটা কিন্তু বলা সম্ভব না। তো তার পরিবর্তে আমরা যেটা করবো, আমরা এখানে জাস্ট সেলগুলোকে সিলেক্ট করব, যে সেলগুলোর মধ্যে আমাকে ওই কাঙ্ক্ষিত তথ্য বা শব্দটা দেখাতে হবে। ইউনিট প্রাইসের টাকা শব্দটা সবগুলো ভ্যালুর নাম্বার ভ্যালুর বাম পাশে আছে, তাই আমরা এখানে সেলগুলোকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে ফরম্যাট সেল। এখান থেকে যাব কাস্টম, এবং কাস্টম থেকে আমরা টাইপ, এখানে জেনারেল লেখা আছে, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন দুইটা কমা থাকবে উপর দিকে, ডাবল কোটেশন দিয়ে আমরা টি কে এবং একটা ফুল স্টপ দিলাম, দেন ডাবল কোটেশন আমরা ক্লোজ করে আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দেব। হ্যাশট্যাগ দিয়ে মিন করতেছে এখানে যে কোনো সংখ্যা বসবে এবং তার সাথে এই ভ্যালুটা যেটা টাকা যে শব্দ সেটা যুক্ত হয়ে যাবে অটোমেটিক। তো এটা দিয়ে আমরা এখানে ওকে বাটন প্রেস করা মাত্র আমাদের এখানে কাজ কমপ্লিট। এখন আমরা যদি এখানে 600 লিখি, আমরা দেখতে পাবো 600 শুরুতে টাকা চলে আসছে, এবং এখানে টোটাল সেলসেও দেখবেন দুইটা ভ্যালুর গুণফল চলে আসছে 36,000। তো আমরা বাকি কাজগুলো দেখি এখানে আর কি কি আছে। 400, 800, 550 এবং 600। 400, 800, 550। আপনারা হয়তো খেয়াল করতেছেন আমার কিন্তু আর লেখা লাগতেছে না, টাকা অটোমেটিক চলে আসতেছে। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এখন এই দুইটা সংখ্যা যোগফল গুণফল করার জন্য আমরা কি করলাম, ইকুয়াল প্রোডাক্ট ফাংশনটাকে কল করলাম। ইকুয়াল প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট B4 এবং C4 দুইটা সেলকে আমরা কি করে দিছি, সিলেক্ট করে দিছি। খুবই সিম্পল, আবার দেখাচ্ছি। আমরা ফার্স্টে ইকুয়াল টাইপ করব, দেন PRODUCT প্রোডাক্ট কল করে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন মাউস দ্বারা এই দুইটা সেলকে সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমাদের এখানে সলিউশন চলে আসতেছে। এবং এই যে কর্নার একটা স্কোয়ার ডট দেখা যাচ্ছে, এই ডটের উপরে কার্সর নিব, এক্স্যাক্টলি ডটটার উপরে কার্সর নিয়ে আমরা এটাকে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো ক্লিক করে। তাহলে আমরা দেখতেছি আমাদের এই ফাংশনটা অটোফিল হয়ে সকল মাল্টিপ্লিকেশন গুলো আমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছে। ক্লিয়ার? আমরা কি আপনারা সবাই বুঝতে পারছি? যদি বুঝে থাকি সবাই রেজ হ্যান্ড করেন। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। নেক্সট, এখানে টোটাল কোয়ান্টিটি সোল্ড এখানে 220। এটা কি করতে হবে, আমাদের এই ভ্যালুগুলো যোগফল করে দেখাতে হবে। আর এখানে টোটাল সেলস অ্যামাউন্ট, এটা কি করতে হবে, এই ভ্যালুগুলোর যোগফল আমাদেরকে বের করে দেখাতে হবে। তো আমরা এখন কি করব, আমরা এখানে লিখলাম হচ্ছে টোটাল কোয়ান্টিটি সোল্ড, আর এখানে লিখবো হচ্ছে টোটাল সেলস অ্যামাউন্ট। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে ইকুয়াল সাম ফাংশন কল করব। সাম ফাংশনের কাজ হচ্ছে যোগফল বের করা। আমরা একটু আগে প্রোডাক্ট ফাংশন ব্যবহার করেছিলাম, যেটা কাজ ছিল হচ্ছে গুণফল বের করা। আর সাম ফাংশন SUM সাম ফাংশনের কাজ হচ্ছে যোগফল বের করা। তো আমরা
জাস্ট ইকুয়াল দিয়ে SUM সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে যে সংখ্যাগুলোকে আমি যোগ করতে যাচ্ছি ওই সংখ্যাগুলো যে সেলগুলো মধ্যে লেখা আছে সেলগুলোকে আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট মাউস দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ড্র্যাগ করছি B4 থেকে B8 এই সেল অ্যাড্রেসগুলো এই ফাংশনের মধ্যে এখন চলে আসছে। এখন আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে আমি দেখতে পারবো এখানে টোটাল কোয়ান্টিটি সোল্ড এর যে অ্যামাউন্ট সেটা এখানে শো করতেছে 220। একই নিয়মে আমরা এখন টোটাল সেলস অ্যামাউন্টকে যোগ করব। তো আমরা কি করব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে টোটাল সেলস এর যে ঘরগুলো এদেরকে সিলেক্ট করে এন্টার প্রেস করা মাত্র আমার এখানে অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এখানে 1,20,000 দেখাচ্ছে আর আমার এখানে আসছে হচ্ছে 1,29,000। আমরা একটু মিলাই দেখি আমরা এখানে সব ভ্যালু ঠিক আছে কিনা। 60, 450। ও আচ্ছা, এখানে আমরা 450 লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের সবগুলো ভ্যালু মিলে গেছে। হ্যাঁ, কমপ্লিট। এবার আমরা একটু স্পেসিফিকেশন আবার চলে আসি। এখানে আর কি কি বলা আছে? এখানে বলা আছে অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবিল ফর বেটার রিডেবিলিটি। আমরা বর্ডার অ্যাপ্লাই করেছি। ফরম্যাট দ্য ফিল্ড এলিমেন্ট রো টু মেক ইট বোল্ড অ্যান্ড সেন্টার অ্যালাইন্ড মিডল সেন্টার। এই লাইনটা দিয়ে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই ফিল্ড এলিমেন্টের যে রোটা আছে এটাকে আমরা কি করব বোল্ড করব যেন এটা পড়তে সুবিধা হয় এবং এটাকে আমরা কি করব সেন্টার মিডল এটা যেন মাঝখানে থাকে। যেটা একটু দেখাই এই মুহূর্তে এটা হরিজন্টালি মাঝখানে আছে, হ্যাঁ, কিন্তু ভার্টিক্যালি মাঝখানে নেই। ভার্টিক্যালি বলতে হচ্ছে আমরা এটাকে এখানে আনতে যাচ্ছি, এখন এটা ভার্টিক্যালি সেন্টারে আছে, বাট এই মুহূর্তে কিন্তু এটা ভার্টিক্যালি সেন্টারে নেই। তো আমাদের কি করতে হবে সেলগুলোকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, উভয় অ্যালাইনমেন্টকে আমাদের এই মিডল অ্যালাইন আর হচ্ছে সেন্টার এই দুটো সিলেক্ট করে দিতে হবে। এটা করলেই আমাদের কমপ্লিট। দেন এখানে বলা আছে রো হাইট শুড বি 25। তার মানে এই যে রোটা আমরা দেখতে পাচ্ছি রো এর একটা নির্দিষ্ট হাইটের জন্য পরিমাপ বলে দিচ্ছে। আমরা কি করব খুবই ইজি, আমরা এখানে ক্লিক করব না, আমরা ক্লিক করব হচ্ছে রো নাম্বারে। এই যে রো নাম্বার এখানে 3 লেখা দেখতেছি, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো রো হাইট একটা অপশন চলে আসছে। এখানে আমরা লিখতে হবে 25 লিখে যখন আমি ওকে দিব এটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। ক্লিয়ার? এটা আমাদের কমপ্লিট। নেক্সট কাজ হচ্ছে আমাদের ফরম্যাট দ্য সেলস কন্টেইনিং কারেন্সি ভ্যালু ইউনিট প্রাইস এন্ড টোটাল সেলস টু ডিসপ্লে অ্যাজ কারেন্সি। তার মানে ইউনিট প্রাইস আর টোটাল সেলকে আমাদেরকে কারেন্সি ভ্যালুতে দেখাতে হবে। সেটা হচ্ছে এই দুইটা। এখন এখানে আমরা কারেন্সি ভ্যালু টাকা এবং ফুল স্টপ ইউনিট প্রাইসের বেলায় দিছি, বাট টোটাল সেলস তো এখনো দেইনি। তো এটার জন্য আমাদের কি করতে হবে একই নিয়ম, এদেরকে সিলেক্ট করতে হবে, দেন ফরম্যাট সেলে যেতে হবে। ফরম্যাট সেলটা কোথায় আবার দেখা দিচ্ছি, এই যে এখানে নাম্বার লেখা দেখতেছি এইখানে ঠিক পাশে একটা ডট একটা সিম্বল দেখা যাচ্ছে, অথবা আমরা Ctrl+1 প্রেস করলেও একই জিনিস চলে আসবে। কিবোর্ডের শর্টকাট কমান্ড Ctrl+1। এই অবস্থা আমরা এখানে কাস্টমে যাব, জেনারেল যে লেখাটা দেখতেছি এটা কেটে দিয়ে এখানে আমরা ডাবল কোটেশন দিব এবং এখানে লিখবো TK, তারপর একটা ফুল স্টপ দিয়ে ডাবল কোটেশন ক্লোজ। এরপর আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব। দেয়া মাত্র স্যাম্পল দেখাচ্ছে এটা দেখতে কেমন। এবার আমরা এন্টার প্রেস করলে আমাদের এই ফরম্যাট কমপ্লিট। নেক্সট, এখানে আমাদেরকে টিকে শব্দটা যুক্ত করতে হবে, যার জন্য আমাদের কি করতে হবে এটাকে সিলেক্ট করব, ফরম্যাট সেলে যাব, কাস্টম, এখানে ডাবল কোটেশনে টিকে ফুল স্টপ ডাবল কোটেশন ক্লোজ হ্যাশট্যাগ দিয়ে আমরা এখন কি করব এখানে এন্টার প্রেস করব। বাস আমাদের এটাও কমপ্লিট। দেন আমাদের এখানে বলা আছে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেলস ফিল্ড
টু হাইলাইট দ্য সেলস কন্টেন্টস লেস দেন টাকা 20,000। এর মানে হচ্ছে আমাদেরকে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং, যেখানে বলা আছে হচ্ছে যদি টোটাল সেলসের যে ভ্যালু এই কলামের মধ্যে কোনো একটা ভ্যালু যদি 20,000 টাকার কম হয় তাহলে সেই ভ্যালুটা হাইলাইট করতে হবে। যদি একটু লক্ষ্য করে স্যাম্পলে এখানে 27,000, 28,000, 22 এবং 27,000 যে ভ্যালুগুলো এগুলো কিন্তু এক কালার দেখাচ্ছে, আর এখানে 16,000 যে ভ্যালু সেটা কিন্তু ভিন্ন কালার দেখাচ্ছে। তার মানে এটা 20,000 টাকার থেকে কম, যার কারণে এটাকে আমাদেরকে অবশ্যই হাইলাইট করতে হবে। বাট হাইলাইটটা কেমন? কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা হাইলাইট করতে হবে। তার মানে এটা অটোমেটিক্যালি কাজ করবে। তার জন্য আমাদের কি করতে হবে? এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে। সবার প্রথমে আমরা সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা চলে যাব এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা আমাদের হোম ট্যাবেই আছে। হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস। এখান থেকে যাব হচ্ছে, যেহেতু বলছে 20,000 এর কম, তাই না? তাহলে আমরা দিব হচ্ছে লেস দেন দিয়ে এখানে আমরা উল্লেখ করে দেব 20,000। যখন এটা উল্লেখ করবো আপনি দেখতে পারবেন যে ভ্যালুটা 20,000 এর কম সেটা এখানে হাইলাইট করতেছি ইনস্ট্যান্ট। জাস্ট ওকে প্রেস করি, এই মুহূর্তে আমাদের কাজ কমপ্লিট। এখন যদি আমি এখানে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দিই, যেমন আমি লিখলাম হচ্ছে 4 লিখে যখন আমি এন্টার দিব এখানে ভ্যালু চলে আসছে 2,400, যার কারণে এটা অবশ্যই 20,000 এর কম হওয়াতে হাইলাইট করতেছে। তা আমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? যদি বুঝে থাকি আমরা একটু রেজ হ্যান্ড করি। আচ্ছা, তাহলে আমরা সবাই এটা বুঝতে পারছি আশা করি। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কমপ্লিট। তো আমরা এটা আবার আগের যে ভ্যালু ছিল সেটা নিয়ে আসি। কত ছিল এখানে? 45, 4, 5, 45। এখানে আমাদের অ্যান্সার চলে আসছে। বাস, এই পর্যন্ত আমরা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? আমাদের এখানে বার চার্ট তৈরি করতে হবে, একটা চার্ট। তো এই চার্ট তৈরি করার জন্য আমরা যা করব, এখানে বলা আছে, ও আচ্ছা বাই দ্য ওয়ে এখানে বলেছে ক্যালকুলেশন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল সেলস, টোটাল কোয়ান্টিটি এন্ড টোটাল সেলস অ্যামাউন্ট। তো এটা আমরা দেখে নিছি যে আমরা এখানে প্রোডাক্ট এবং সাম ফাংশন ব্যবহার করে কাজ করতে পারি, এবং এই ফাইলটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, প্লাস এটার যে ফর্মুলা বা ফাংশনটা আছে সেটা আমি আপনাদেরকে আলাদাভাবে ওয়ার্ড ফাইলে টাইপ করে দিয়ে দিব পিডিএফ আকারে, যেন আপনারা সেটা ভালো মতো বুঝতে পারেন। আচ্ছা, এখানে বলছে ইনসারশন অফ বার চার্ট। এখানে একটা বার চার্ট ইনসার্ট করতে বলছে ইনসার্ট দ্য সুইটেবল বার চার্ট, এক্সাম্পল ক্লাস্টার্ড বার, below the table to ensure it accurately show only the product and total sales in the table। তার মানে এখানে প্রোডাক্ট এবং টোটাল সেলস এর যে ভ্যালু গুলো সেটাকে কেন্দ্র করে আমাদের বার চার্ট তৈরি করতে হবে। দ্যাটস মিন এই যে প্রোডাক্টের সেল গুলো এবং এখান থেকে যেটা বলা হয়েছে প্রোডাক্ট আর টোটাল সেলস, এই যে এখানে প্রোডাক্টের সেলগুলো এবং টোটাল সেলস এর যে সেলগুলো, জাস্ট এটাকে সিলেক্ট করে আমাদেরকে বার চার্ট তৈরি করতে হবে। এটার জন্য আমাদের যা করতে হবে, আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে কিবোর্ড থেকে মাইক্রোফোন পর্যন্ত ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো। আমি আশা করি এটা আমরা সবাই পারবো, রাইট? কন্ট্রোল চেপে আমরা সিলেক্ট করে নিলাম। এইবার কন্ট্রোল চেপে রাখা অবস্থায় আমি আবার এই টোটাল সেলসের যে ভ্যালু এদেরকে সিলেক্ট করে নিলাম। বাস, আমার এখানে সিলেকশন কমপ্লিট। এটি কেউ না বুঝে থাকেন আবার বোঝাচ্ছি, কন্ট্রোল ক্লিক করে আমরা এদেরকে সিলেক্ট করে প্রোডাক্টের যে ভ্যালু সেগুলোকে সিলেক্ট করলাম এবং টোটাল সেলসের যে ভ্যালু সেগুলোকে সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল চেপে রেখে। ওকে, আমরা কন্ট্রোল সিলেক্ট করে রেখে এই সিলেকশনটা করব। দেন আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবটা কোথায় আছে? ঠিক হোম ট্যাবের ডান পাশে। ইনসার্ট ট্যাবে গেলাম, যাওয়ার পরে এখানে রেকমেন্ডেড চার্ট এটা যেতে পারি, অথবা এখানে কলাম অর বার চার্ট এই অপশনটা ক্লিক করতে পারি। করার পরে এখানে 2D বার, এই যে ক্লাস্টার্ড বার যেটা আমাদের জব শিটে উল্লেখ করা আছে, ক্লাস্টার্ড বার, আমরা কি করব? এটাকে সিলেক্ট করব। করা মাত্র আমাদের চার্ট রেডি। এটা আমরা একটু মিলাই নেই। মাইক্রোফোন, ইউএসবি ড্রাইভ, স্পিকার, মাউস, কিবোর্ড, এই ভ্যালুগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি।
প্রত্যেকটা ভ্যালু এখানে উপস্থিত। মাইক্রোফোন, ইউএসবি ড্রাইভ, স্পিকার, মাউস, কিবোর্ড যেভাবে ছিল সেভাবে চলে আসছে। তার পাশাপাশি আমরা এখানে দেখতেছি 0 থেকে 30,000 পর্যন্ত অনেকগুলো ভ্যালু, সেগুলো আমরা এখানে মানে আমার এখানে চলে আসছে। আচ্ছা, এই পর্যন্ত কমপ্লিট। আশা করি কারো কোনো প্রবলেম নেই। যদি থাকে তাহলে আপনারা রেজ হ্যান্ড করেন। শুধুমাত্র তারা রেজ হ্যান্ড করবেন যাদের প্রবলেম আছে, সবার দরকার নেই। আচ্ছা, আমি জিনিসটা আরেকবার দেখাই দিচ্ছি। কন্ট্রোল চেপে আমরা প্রথমে দেখি সিলেক্ট করব কিবোর্ড থেকে মাইক্রোফোন পর্যন্ত, দেন আবার কন্ট্রোল চেপে রাখা অবস্থায় এই টোটাল সেলসের যে ভ্যালুগুলো এদেরকে সিলেক্ট করব। করার পরে চলে যাব হচ্ছে ইনসার্ট ট্যাব, এখান থেকে যাব হচ্ছে ইনসার্ট কলাম আর বার চার্ট, এখান থেকে চলে যাব হচ্ছে 2D বারে ক্লাস্টার বার। এটা সিলেক্ট করলেই আমাদের চার্ট রেডি। এখন আমরা জাস্ট এটাকে প্লেস করি, এই কর্নার ধরে আমরা এটাকে ড্র্যাগ করে স্কেল ডাউনও করতে পারি, কোনো সমস্যা নেই। চার্টের টাইটেলটা আমাদের পরিবর্তন করতে হবে, সেলস ডাটা অ্যানালাইসিস। জাস্ট এই লেখাটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এবং এখানে ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে লেখাটা বসাই দেবো। বাস, আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আমাদের এমএস এক্সেল শেষ। এখন আমাদের কি করতে হবে? এমএস ওয়ার্ডের কাজ করতে হবে। তো আমরা কন্ট্রোল এস দিয়ে ফাইলটাকে সেভ করে আমরা এই মধ্যে ক্লোজ করতে পারি। এবার আমরা চলে যাই এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডটা আমরা এখন চালু করব। আচ্ছা, আমাদের আর কতক্ষণ বাকি আছে? আচ্ছা, আমাকে একটু ইনফর্ম করবেন 1 ঘন্টার কাছাকাছি চলে গেলে। হ্যাঁ স্যার এক্সেলে স্যার নিচে স্যার টোটাল সেলস আছে স্যার, ওইটা কি দেওয়া লাগবে স্যার? ও, এটা আচ্ছা ঠিক আছে। এটা কি আমার এখানে আচ্ছা আসেনি? স্যার। এটা আচ্ছা, এটা আসেনি, তাহলে আমরা এটা নিয়ে আসি, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা সিলেক্ট করব, করার পরে প্লাসে যাই, অথবা একটা কাজ করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করি, তারপর যাব হচ্ছে অ্যাড ডাটা লেভেল, দেন যাব হচ্ছে ফরম্যাট ডাটা লেভেল। এখান থেকে আমরা জাস্ট দিয়ে দিব হচ্ছে, আচ্ছা এটা আসছে কোথায়? নিচে আসছে কি? ও, তাহলে তাহলে এটা এইভাবে করার দরকার নেই, খুবই সিম্পল। সিলেক্ট করব, ফর এই চার্ট ডিজাইনে যাব, এখান থেকে কুইক লেআউট দেখেন এখানে কোনটা নিচে আছে, যেটা নিচে শো করতেছে সেটাকে আমরা সিলেক্ট করতে হবে। যেমন এটা আমরা এই ফরম্যাটে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে ভ্যালু চেঞ্জ করতে পারি। প্লাস এখন দিয়ে ইয়ে দিয়ে দিই আমরা, অ্যাক্সিস টাইটেল দিয়ে এখানে ক্লিক করে এই যে প্রাইমারি হরিজন্টাল এটা দিয়ে এখানে আমরা জাস্ট লিখে ফেলবো। কি লিখতে হবে আমাদের এখানে? টোটাল সেলস। বাস, কমপ্লিট। এটা দিলেই এনাফ, আর কিছু লাগবে না। এখন আমরা এই ফাইলটা ক্লোজ করে দিই, আমরা চলে যাচ্ছি এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে গেলাম, বাট এখানে আমাদের এমএস ওয়ার্ডের জন্য কি কি স্পেসিফিকেশন বলা আছে একটু দেখে নিই আমরা। এখানে বলা আছে পেজ লেআউট, পেজ সাইজ দিতে হবে 8.3 ইঞ্চ ইন্টু 8.25 ইঞ্চ। তার মানে এটা একটা কাস্টম পেজ সাইজ। আমরা কি করব? এমএস ওয়ার্ড ওপেন করব, করার পরে এই লেআউট ট্যাবে চলে যাব। লেআউট ট্যাবে গেলে আমরা পাচ্ছি হচ্ছে পেজ সাইজ। এটা ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মোর পেপার সাইজ, এবং আমরা এখানে লিখে নেব যে অপশনগুলো আমাদের এখানে উল্লেখ করা আছে।
8.3 ইঞ্চ ইন্টু 8.25 ইঞ্চ। আচ্ছা, পেজ ওরিয়েন্টেশন বলছে পোর্ট্রেট। এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে কিন্তু বলা নেই যে কোনটা হাইট এবং কোনটা ওয়েট, 8.3 ইঞ্চ হাইট নাকি 8.25 ইঞ্চ হাইট। পেজ ওরিয়েন্টেশন যেহেতু পোর্ট্রেট বলা আছে, সেই হিসেবে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে যেহেতু পোর্ট্রেট, তার মানে হচ্ছে এটা হাইট ওয়াইজ বেশি থাকবে, ওয়েট ওয়াইজ কম থাকবে। 8.3 ইঞ্চ কিন্তু 8.25 ইঞ্চ থেকে বৃহত্তর। কিভাবে? 8.3 মানে হচ্ছে 8.30, আর 8.25 তো অবশ্যই 8.30 থেকে কম। তার মানে পেজ সাইজে যখন আমরা যাব, এখানে আমরা দিব হচ্ছে হাইট দিব হচ্ছে 8.3 আর ওয়েট দিব হচ্ছে 8.25। বাস, দেওয়ার পরে আমরা এখানে ওকে প্রেস করলে আমাদের এই কাস্টম পেপার সাইজ রেডি। আমরা এখন কাস্টম পেপার সাইজ করে ফেলতে পারছি। পেপার সাইজটা দেখতে এরকম দেখাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এখানে মার্জিন দিতে হবে নর্মাল। তার মানে নর্মাল মার্জিন দিয়ে দিচ্ছি, এই যে নর্মাল মার্জিন ওরিয়েন্টেশন পোর্ট্রেট, সেটা পোর্ট্রেটে দেওয়া আছে। আচ্ছা, হেডার লোগো ইমেজ, এখানে আমরা একটা হেডারে একটা লোগো বসাতে হবে। এখন এখানে কি লোগো বসাবেন? এখানে অ্যাকচুয়ালি আমরা ইলাস্ট্রেটরের যে লোগো তৈরি করবো, যেমন বিউটি সেলুনের লোগো, হ্যাঁ, বা গ্রাম্য বাজার যে লোগো, ওই লোগোটাকে কি করতে হবে, আমাদের এখানে বসাতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনার তো প্রথম কাজই শুরুই হলো হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে বা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন দিয়ে, তাহলে আপনি তো এখন ইলাস্ট্রেটর শুরু করেন, তাহলে আপনি লোগো কোথায় পাবেন? কারণ আপনি এখন লোগো তৈরি করেননি। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, লোগো ছাড়া এই ফাইল রেডি করবেন। যখন আপনার ইলাস্ট্রেটরে লোগো রেডি করা হয়ে যাবে, তখন সেই লোগোটাকে কি করবেন, জেপিইজি তে সেভ করে সেটাকে এমএস ওয়ার্ডে এসে ইনসার্ট করতে হবে। আমি কি বুঝাতে পারছি? তার মানে আমাদেরকে পরবর্তীতে আবার এমএস ওয়ার্ডে ফিরে এসে ওই লোগোটা ইনসার্ট করা লাগবে, এবং সেটা সাইজ কত সেটাও এখানে বলে দিচ্ছে। তো ধরে নেই যে আমার লোগো তৈরি করা হয়েছে, ধরে নেই এটা হচ্ছে আমার তৈরিকৃত লোগো, এটা হচ্ছে আমার তৈরিকৃত লোগো। এই যে লোগোটা আছে না, এটা সাইজ কত বলছে সেটা আমরা পিকচার ফরম্যাট থেকে এখন সেট করে দিচ্ছি। পিকচার ফরম্যাটে গেলাম, সাইজ এখানে বলা আছে 0.75 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ। তো এখানে আমরা হাইট দিয়ে দিচ্ছি হচ্ছে 0.75 ইঞ্চ, আর উইথ দিয়ে দিচ্ছি হচ্ছে 1 ইঞ্চ। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি, যখন আমরা উইথ 1 ইঞ্চ দিলাম, হাইট কিন্তু আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই সাইজের পাশে এই যে একটা ছোট আইকন, এখানে ক্লিক করলে আমরা অ্যাডভান্স লেআউটের কাজ পাচ্ছি। জাস্ট এখান থেকে লক অ্যাসপেক্ট রেশিওটা তুলে দিয়ে ওকে প্রেস করব। এখন কি হবে, আমি যখন হাইট পরিবর্তন করব, হাইটের সাথে সমানুপাতিক হারে উইডার পরিবর্তন হবে না। তো এই হচ্ছে আমাদের লোগো। এখন এই লোগোটাকে কোথায় বসাতে হবে, এখানে বলা আছে হেডার লোগো ইমেজ, তার মানে এখানে আমাদেরকে হেডার নিতে হবে। আরো একটা বিষয় যদি লক্ষ্য করি, আমরা একটা স্যাম্পলটা দেখে আসি, স্যাম্পলে কেমন দেখাচ্ছে। এই যে ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স, আগারগাঁও, ঢাকা, এবং এখানে একটা লোগো দেখাচ্ছে। এখানে হচ্ছে আপনার ওই বিউটি সেলুনের লোগো বসবে বা হচ্ছে গ্রাম্য বাজারের লোগো বসবে। হ্যাঁ, তো এই লেখাগুলো আমাদেরকে হেডারে তৈরি করতে হবে। তো এই জন্য আমরা কি করব, ডকুমেন্টের উপরের যে অংশ, এখানে ডাবল ক্লিক করি। এই যে এই মতো আমাদের হেডার ইনেবল হয়েছে। হ্যাঁ, আবার দেখাচ্ছি কি করব, আমরা উপরের যে অংশ, এখানে ডাবল ক্লিক করা মাত্র এই যে হেডার অপশনটা ইনেবল হলো। এখানে আমরা লিখবো কম্পিউটার্স। আচ্ছা, আমাদের 15 মিনিট বাকি। যখন 5 মিনিট বাকি থাকবে একটু আমাকে ইনফর্ম করবেন, তাহলে আমি নতুন করে লিংক দিব। এবং ওই লোগোটাকে আমরা কি করব, এখানে র‍্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এখানে আমরা বসাই দেব। এই যে আমাদের লোগো কমপ্লিট। এখানে আমরা একটা লাইন অ্যাড করতে হবে, তার মানে আমরা এখানে ডাবল ক্লিক করব, ইনসার্ট ট্যাব থেকে আমরা এখান থেকে নিব হচ্ছে শেপ, শেপ নিয়ে একটা লাইন এখানে তৈরি করে দেব। বাস, এখান থেকে ওইটা একটু বাড়াই দিলাম, শেষ, কমপ্লিট। এই ছিল হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের হেডারের কাজ। এখন এখানে ফন্ট সাইজ কত বলছে আমরা একটু দেখে নেই। এখানে হেডার টেক্সটের জন্য ফন্ট বলা আছে এরিয়াল, অর্গানাইজেশন নেম ফন্ট হচ্ছে 20 ফন্ট সাইজ, আর হচ্ছে অ্যাড্রেস ফন্ট সাইজ হচ্ছে 14। তো আমরা কি করব, আবার ডাবল ক্লিক করি, এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন নেম, এটা ফন্ট সাইজ দিব হচ্ছে 20 এবং ফন্ট হচ্ছে এরিয়াল। আর এটার জন্য ফন্ট হচ্ছে এরিয়াল আর ফন্ট সাইজ হচ্ছে 40। বাস, আমাদের কমপ্লিট। আচ্ছা,
বডি টেক্সটের জন্য বলছে এরিয়াল, টাইটেলটা হচ্ছে মান্থলি রিপোর্ট, ফন্ট সাইজ 14, আর হচ্ছে স্টাইল আন্ডারলাইন আর হচ্ছে আদার ফন্ট সাইজ হচ্ছে 11। তো আমরা এখন কি করব, আমরা এটা দেখি এখানে কি লেখা আছে, মান্থলি রিপোর্ট লেখা আছে, আমরা এখানে লিখবো রিপোর্ট, সেন্টার অ্যালাইন করে দেবো আমরা এখান থেকে কন্ট্রোল ই বা হচ্ছে এই যে সেন্টার অ্যালাইনমেন্ট, এইটার ফন্ট সাইজ এখানে বলে দিছে 14, আর এর নিচে আন্ডারলাইন দিতে হবে, আর আদার ফন্টের সাইজ বলে দিচ্ছে 11। তো এটা ফন্ট সাইজ আমরা দিলাম হচ্ছে 14, আর সকল ফন্ট হচ্ছে এরিয়াল, এবং এটা সিলেক্ট করে আমরা কি করব, কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন। দেন এন্টার দিয়ে আমরা কি করব, এখানে যা আছে এখান থেকে মাউস দিয়ে আমরা সিলেকশন করে এখানে ফন্ট সাইজ করে দেবো 11, কারণ আদার ফন্ট সাইজ বলে দিচ্ছে 11। এখন আবার আমরা এখানে ফেরত যাচ্ছি, এখানে কি কি লেখা আছে আমরা একটু দেখে নেই। এখানে সেলস ডাটা অ্যানালাইসিস, এই যে কাজগুলো দেখা যাচ্ছে না, এটা টোটালি এক্সেলে আমরা যা করেছি তাকে লিংক করব। এখানে কিন্তু আমাদের আর কিছু লেখা লাগবে না। তো এখন আমাদেরকে চলে যেতে হবে এমএস এক্সেলে। এক্সেলটাকে আমরা পুনরায় ওপেন করি, করার পর সেলস ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে এই পর্যন্ত সকল কিছু আমরা এখানে সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে কপি, দেন আমরা এখন যাব হচ্ছে এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে গিয়ে আমরা এখানে দিব হচ্ছে পেস্ট স্পেশাল, এখান থেকে দিব হচ্ছে পেস্ট লিংক, এবং এখানে ওকে ক্লিক করি। ওকে ক্লিক করা মাত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, খুবই সিম্পল ছিল, তেমন কোনো কাজ নেই, আমাদের এখানে টাইপ করতে হবে না, জাস্ট এক্সেল এর ফাইলটাকে আমাদের এমএস ওয়ার্ডে লিংক করতে হবে। তো লিংক করলে যেটা হবে, এখন আমি যদি এখানে কোনো একটা ভ্যালু পরিবর্তন করি, যেমন আমি এখানে দিলাম হচ্ছে 5, আমরা দেখতে পাচ্ছি এখানেও কত চলে আসছে 5, খেয়াল করছেন? তার মানে এমএস এক্সেলে আমি যে কাজটা করলাম সেটা এমএস ওয়ার্ডে লিংক হওয়াতে এক্সেলে একটা পরিবর্তন এমএস ওয়ার্ডে সেটা সাথে সাথে আপডেট হয়ে যাবে। আমরা আবার এখানে আগেরটা ফেরাই নিয়ে আসি, 800 ছিল, এখানে দেখেন 800 চলে আসছে। আমরা কি সবাই বুঝতে পারছি এটা? যদি বুঝে থাকি রেজ হ্যান্ড করেন। আচ্ছা, এখন যারা বুঝেন নাই তারা রেজ হ্যান্ড করেন, যারা বুঝেন নাই তারা রেজ হ্যান্ড করেন। তাহলে আমরা সবাই বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, স্যার ওই যে স্যার লিঙ্কটা করলেন কেন না স্যার, এটা স্যার আরেকবার যদি দেখাতেন স্যার, মানে ওই পেজ থেকে ইয়াতে এক্সেল থেকে এমএস ওয়ার্ডে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা খুবই সিম্পল জিনিস, দেখেন খুবই সিম্পল একটা জিনিস। ওকে, আমরা কি করব, সেলস ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে সিলেকশন করব। এই যে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করা হলো, এবার আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে চলে যাব হচ্ছে এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে গিয়ে এই যে পেস্টের ঠিক নিচে এই জায়গাটা যদি লক্ষ্য করেন, পেস্টের নিচে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন থেকে আমরা যাব পেস্ট স্পেশাল, এখান থেকে দিয়ে দিব হচ্ছে পেস্ট লিংক, দিয়ে HTML ফরম্যাট, এটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে। আমরা কি করব, এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করা মাত্র অটোমেটিক এক্সেলে যেমন ছিল এখানে পুরো ফরম্যাটিংটা চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি এক্সেলে কোনো ভ্যালু পরিবর্তন করি, যেমন এখানে স্পিকারের কোয়ান্টিটি সোল্ড কত আছে 35 না, আমি লিখে দিচ্ছি হচ্ছে 100, লিখে যখন আমি এন্টার প্রেস করলাম দেখতে পারবো যে এখানে ভ্যালু 100-তে পরিবর্তন হয়ে গেছে। ওকে, এখন এখানে ছিল 35, এখন বিষয় হচ্ছে কি, যদি আমি এখানে 35 লিখি না, এখানে কিন্তু 35 আসবে না, কারণ এমএস এক্সেলে কোনো কিছু পরিবর্তন করলে সেটা এমএস ওয়ার্ডে আপডেট হবে, বাট এমএস ওয়ার্ড থেকে আপনি কোনো কিছু পরিবর্তন করলে সেটা এমএস এক্সেলে আপডেট হবে না। আচ্ছা, রাজ কি বললেন আরেকবার একটু বলেন তো, আপনি মুখে বলেন, সমস্যা নেই। স্যার
স্যার নতুন লিংক দিতে বলছে মিটিং এ। হ্যাঁ স্যার, নতুন লিঙ্ক দিলে ভালো হয়, কলটা কেটে যেতে এখন পারে। 9 মিনিট না আছে, না 9 মিনিট। ওটা ঠিক 5 মিনিট আগে বললেন। হ্যাঁ 5 আচ্ছা মিনিট। আচ্ছা, ওকে। ওকে, আচ্ছা এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি না? দেখেন এমএস ওয়ার্ডে কিন্তু আমাদের কাজ খুবই সীমিত, আমাদের কিন্তু এগুলো কিছু লিখতে হবে না। হয়তো বা আপনারা যদি মানে প্রথমে স্যাম্পল দেখে কি মনে করছেন এটা আপনারা লিখতে হবে, বাট অ্যাকচুয়ালি না। এই যে এখানে যে চার্ট আছে এটাও আমরা কি করব জানেন? খুবই সিম্পল। আমরা এখানে এমএস এক্সেলে গিয়ে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এমএস ওয়ার্ডে এসে ওই যে পেস্ট স্পেশালে এসে পেস্ট লিংক দিয়ে ওকে দিয়ে দেব। দেয়া মাত্র আমাদের চার্টটা এখানে চলে আসছে। দেখছেন? খুবই ইজি, একদমই সিম্পল। এখন আমরা এখানে কোন একটা ভ্যালু পরিবর্তন করি, এখানেও ইনস্ট্যান্ট পরিবর্তন হয়ে গেছে। ওকে, 4 এখানে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা এখন এই মুহূর্তে এটা আপডেট হয়নি, যদি আপডেট না হয় কি করব আমরা? মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আপডেট লিংক নামে একটা অপশন আছে। যদি কোনো কারণে আপডেট না হয় এটা ক্লিক করা মাত্র দেখবেন আপডেট হয়ে গেছে। ওকে, তা আমরা এটা আবার আগের অবস্থায় নিয়ে আসি। ঠিক আছে, এটা কিন্তু এই যে এখন আবার আপডেট হওয়া শুরু করছে। এখানে এ লিখলাম, এই যে এ চলে আসছে, আগের অবস্থায় নিয়ে আসলাম, এটা ঠিক হয়ে গেছে। ওকে, পারা যাবে? একটু স্ট্রেচ আউট করে দিতে পারেন আপনারা চাইলে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? এখানে নেম এন্ড সিগনেচার আর ডেট এটা লিখতে হবে। নেম এন্ড সিগনেচার, কাজটা নেই। আচ্ছা, এইটা আমাদের কাজ কমপ্লিট। এটা ছিল আমাদের হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ। হ্যাঁ, একদমই সিম্পল। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। তো এই ফাইলটা আমি আপনাদের সুবিধার্থে গ্রুপে লিংক আকারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা কমপ্লিট শেষ। এমএস এক্সেল কমপ্লিট, এমএস ওয়ার্ড কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্টের জন্য কি করতে হবে? খুবই সিম্পল, আমাদেরকে আচ্ছা আমরা তাহলে একটা নতুন লিংক দিই। হ্যাঁ, নতুন লিংক দিয়ে তারপর হচ্ছে আমরা বাকি কাজটা শুরু করি। ওকে, আর আগামীকাল আপনারা চাইলে প্র্যাকটিস করতে আসতে পারবেন, তবে আগামীকালকে আচ্ছা টাইমটা আমি গ্রুপে জানাই দিব না। তাহলে আগামীকালকে আপনারা সবাই চলে আসেন। হ্যাঁ, যারা যারা পরীক্ষা দিবেন, আর যারা যারা পরীক্ষা দিবেন না বাট প্র্যাকটিস করার প্রয়োজন বোধ করতেছেন তারাও চলে আসেন আগামীকাল। আমি টাইমটা আমাদের গ্রুপে জানাই দিব না। তো এই মুহূর্তে সবাই আমরা লিংক থেকে লিভ নেই, আমি নতুন লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা মনোযোগ দেই। আমরা ছিলাম হচ্ছে পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের জন্য এখানে আমাদের কি করতে হবে? জাস্ট আমাদেরকে এমএস পাওয়ার পয়েন্টে তৈরি করা যে ফাইলটা আছে সেটা ওপেন করতে হবে। তো আমরা ফাইল ওপেন করলাম, করার পরে আমরা এখন কি করব? আমরা একটু যদি লক্ষ্য করি এখানে আমাদের বলে দিচ্ছে স্লাইডের সাইজ কত হবে, স্লাইড ট্রানজিশন কি হবে, স্লাইড শো কি হবে এবং ফন্ট কালার সবকিছু এখানে উল্লেখ করে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করব? সবার প্রথমে তো স্যাম্পল দেখে নিই যে স্যাম্পলটা কেমন। একদম বেসিক একটা স্যাম্পল, নিচে একটা দাগ দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা শেপ আছে। হ্যাঁ, একটা শেপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই শেপটার জন্য আমরা কি করব? আচ্ছা, আমরা এখানে চাইলে স্লাইড মাস্টার ব্যবহার করে কাজ করতে পারি অথবা চাইলে স্লাইড মাস্টার ছাড়াও কাজ করতে পারি, যেটা এখানে উল্লেখ করা নেই যে আমাকে স্লাইড মাস্টার ব্যবহার করেই কাজ করতে হবে। আচ্ছা, এইখানে দেখি তো উল্লেখ করা আছে কিনা। আচ্ছা, এইখানেও আমাদের উল্লেখ করা নেই যে আমাদের স্লাইড মাস্টার দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো আমরা চলে গেলাম, আমরা কি করব? আমরা
ইনসার্ট ট্যাব থেকে একটা শেপ নিব, নিয়ে এখানে বসাই দেব। একটা শেপ বসাইলেই হবে। হ্যাঁ, আচ্ছা কমপ্লিট। এবার আমরা কি করব, এখানে বলছে স্লাইড সাইজ ওয়াইড স্ক্রিন 16:9। 16:9 জিনিসটা কোথায়, আমরা ডিজাইন ট্যাবে গেলে এখানে স্লাইড সাইজ অলরেডি দেয়া আছে, আপনাদের পিসিতেও এটা বাই ডিফল্ট দেয়া থাকবে, তো এটা আপনাদের চেঞ্জ করার কোনো দরকার নেই বা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইড ট্রানজিশন বলা আছে ওয়াইপ, তো আমরা কি করব, ট্রানজিশন থেকে ওয়াইপ সিলেক্ট করে দেবো। এখানে দেখেন এখানে ওয়াইপ কোথায় আছে, এই যে ওয়াইপ, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, তাহলে আমার ট্রানজিশন কমপ্লিট। নেক্সট এখানে বলছে ফন্ট এরিয়াল, ফন্ট সাইজ 30 ফর কোম্পানি নেম, 50 ফর টাইটেল, 24 ফর আদার টেক্সট। এখানে কোম্পানি নেমের জন্য আমাদের কি করতে হবে, 30 ফন্ট সাইজ দিয়ে কাজ করতে হবে, টাইটেলের জন্য 50 আর আদার টেক্সটের জন্য 24। তো এখানে একটু দেখে নিই স্যাম্পলে যে এখানে কোনটা আমাদের টাইটেল, এটা হচ্ছে কোম্পানি নেম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আদার টেক্সট। তো আদার টেক্সট বলছে 24, কোম্পানি নেম 30 আর টাইটেল হচ্ছে 50। তো আমরা কি করবো, এখানে টাইটেল লিখে বলি কোম্পানি পারফরম্যান্স রিভিউ, ফন্ট হচ্ছে এরিয়াল, ফন্ট সাইজ হচ্ছে 50 আর এখানে লিখতে হবে প্রেজেন্টার মিস্টার এবিসি। এখানে আপনি চাইলে আপনার নামও লিখতে পারেন। আর এখানে ইনসার্ট ট্যাব থেকে একটা টেক্সট বক্স নেই, স্ক্রিন শেয়ার কি আমরা সবাই দেখতে পাচ্ছি? কেউ যদি স্ক্রিন শেয়ার জনিত প্রবলেম ফেস করেন তাহলে রেজ হ্যান্ড করেন। এই লেখাটার জন্য আমরা ফন্ট সাইজ ব্যবহার করব হচ্ছে 30 আর ফন্ট হচ্ছে এরিয়াল। এখন স্লাইড মাস্টার যদি আপনাদের দেখাতে পারতাম কাজটা বেশি ইজি হতে পারে, আমাদের এরকম সময় নেই স্লাইড মাস্টার শেখার মতো, যার কারণে আমি সেটা এই মধ্যে স্কিপ করে যাচ্ছি। আর যারা স্লাইড মাস্টারের কাজ পারেন তারা চাইলে অবশ্যই স্লাইড মাস্টার ব্যবহার করে কাজ করতে পারবেন। ওকে, এখানে কোম্পানি পারফরমেন্স রিভিউর নিচে একটা দাগ দেখতে পাচ্ছি, তার মানে এখানে ইনসার্ট ট্যাব থেকে আমরা শেপে যাব, জাস্ট একটা লাইন আমরা এখানে ক্রিয়েট করে দেবো, জাস্ট তাহলেই হয়ে যাবে, কমপ্লিট। দেন সেকেন্ড স্লাইডে যাব, আমরা কি করব, কন্ট্রোল এম প্রেস করলে সেকেন্ড স্লাইডে চলে আসবে, অথবা আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে। দেন এখানে যা আছে আমরা জাস্ট এই লেআউটটা পরিবর্তন করে ফেলতে পারি, বাস তাহলেই হয়ে যাবে। লেআউট পরিবর্তন করলে হয়ে যাচ্ছে। এখানে এখানে যদি লক্ষ্য করেন এই যে যে অংশটা দেখতেছেন টোটালি আমাদেরকে আবার এক্সেল থেকে লিংক করে নিয়ে আসতে হবে, তার মানে এখানে আমাদের কিচ্ছু লিখতে হবে না। তো এখানে যা আছে আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিই। এইবার আমরা আবার চলে যাচ্ছি এমএস এক্সেলে, এক্সেলটা ওপেন করি, করার পরে এই যে একই নিয়মে সিলেকশন করবো যেভাবে আমরা এমএস ওয়ার্ডের জন্য সিলেকশন করেছিলাম। সিলেক্ট করে সিম্পলি আমরা চলে যাব হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, পেস্ট, পেস্ট স্পেশাল, পেস্ট লিংক সিলেক্ট করে ওকে প্রেস করি। আমাদের এখানে কিন্তু এক্সেল লিংক আপ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এক্সেল এখানে কিছু একটা পরিবর্তন করি, যেমন আমি লিখলাম হচ্ছে 5, আমার এখানে 5 চলে আসছে, ক্লিয়ার। এখানে কিন্তু অটোমেটিক্যালি সকল ভ্যালু আপডেট হয়ে যাচ্ছে। আমি এখানে কারেকশন করে নিলাম, এখানে আবার কারেকশন হয়ে গেছে। আচ্ছা, এবার আবার কন্ট্রোল এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে, আমাকে বারবার এই শেপটা নেওয়া লাগতেছে না। আর যারা স্লাইড মাস্টার দিয়ে কাজ করতেন তারা অবশ্য এটা জানেন যে এটা কিভাবে করতে হয়, বাট আমাদের প্রদত্ত সময় না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এই যে আমি লিংক করে নিয়ে আসলাম এটাকে ডিলিট করে দিলাম। করার পরে এবার এক্সেলে গিয়ে আমি জাস্ট এই চার্টটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পাওয়ার পয়েন্টে এসে পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট লিংক, একই অপশনে আমরা এটাকে পেস্ট করে দেব।
আমাদের কাজ কমপ্লিট। সবার লাস্টে বলছে থ্যাংক ইউ লিখতে। আমরা একটু দেখেছি এখানে কি কি কাজ আছে। আচ্ছা, এখানে বলছে ফার্স্ট স্লাইডে বা টাইটেল স্লাইডে বলছে কোম্পানি পারফরমেন্স রিভিউ লিখতে, প্রেজেন্টার নেম লিখতে, আর হচ্ছে প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল। তো এটা আমরা অলরেডি করে ফেলছি, এটা আমাদের কমপ্লিট। দেন এখানে সেকেন্ড স্লাইডে বলছে প্লেস দ্য সেলস ডাটা অ্যানালাইসিস টেবিল ক্রিয়েটেড ইন দ্য স্প্রেডশিট অ্যাজ লাইক সোর্স ফরম্যাটিং, কিপ ফরম্যাটিং। তো এইগুলো আমাদের কিছুই দরকার নেই, আমরা জাস্ট পেস্ট লিংকের মাধ্যমে যেভাবে করলাম ওইটা করলে আমাদের বাই ডিফল্ট হুবহু চলে আসবে, সমস্যা নেই। ফার্স্ট স্লাইডে বলছে পেজ দ্য সেলস ডাটা অ্যানালাইসিস চার্ট ক্রিয়েটেড ইন স্প্রেডশিট, একই নিয়ম। তা আমরা অলরেডি যেভাবে কাজ করেছে আমাদের একই ফরম্যাটিং এ চলে আসছে। 4 নম্বর স্লাইডে বলছে থ্যাংক ইউ লিখতে ফন্ট সাইজ 45 এবং ইউ মে চুজ এনি কালার, তার মানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার চুজ করতে পারবেন। আর প্লেসমেন্ট বলছে সেন্টার অফ দ্য স্লাইড। তো আমরা একটা স্লাইড নেই, 4 নম্বর স্লাইড, এটা দেখতে হবে এরকম। 4 নম্বর স্লাইড নিয়ে নিচ্ছি। এখন 4 নম্বর স্লাইডে গিয়ে আমরা কি করব, ইনসার্ট ট্যাব থেকে একটা টেক্সট বক্স নেই, লিখবো থ্যাংক ইউ। এটার ফন্ট সাইজ বলেছে 45 এবং ফন্ট কালার বলছে যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার চুজ করবেন। তো এখানে আমি আমার পছন্দের কালার নিয়ে নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছে প্লেসমেন্ট সেন্টার অফ দ্য স্লাইড। তো আমরা কি করব, সিলেকশনে থাকা অবস্থায় জাস্ট আমরা একটু মনোযোগ যদি দেই, এই মুহূর্তে ইনপুট মোডে আছে, এই মুহূর্তে সিলেকশন মোডে আছে। কিভাবে বুঝবো? ইনপুট মোডে থাকলে কার্সর ব্লিঙ্ক করবে, সিলেকশন মোডে থাকলে কার্সর ব্লিঙ্ক করবে না। সিলেকশন করার জন্য আমাদের জাস্ট এই যে বর্ডারটা আছে না, বর্ডারে ক্লিক করলেই সিলেকশন হয়ে গেছে। এবার যাব শেপ ফরম্যাট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। আমার স্লাইডের একদম মাঝখানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টারে চলে আসছে, বাস কমপ্লিট। দেন এখানে ট্রানজিশন বলছে ওয়াইপ ট্রানজিশন ব্যবহার করতে, যেটা আমরা উপরেও পাইছিলাম, তো আমরা তো অলরেডি ব্যবহার করেই ফেলছি। এই ওয়াইপ ট্রানজিশন দিয়ে অ্যাপ্লাই টু অল দিলে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা যদি কিবোর্ডে F5 বাটন প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্ট কমপ্লিট। এই যে একটা স্লাইড ক্লিক করা মাত্র চলে আসতেছে, এই যে থ্যাংক ইউ লেখা চলে আসছে, বাস আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তো আমরা কি এটা সবাই বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে সবাই কাইন্ডলি রেজ হ্যান্ড করেন। আচ্ছা, এখনো একজন হাত তুলেননি, গোলামুর রহমান, আপনার কি প্রবলেম বলেন, কোনটা বুঝেন নাই? স্যার উনি হয়তো বুঝতে পারছে, বাট ক্লাসের মাঝখানে আসছে হয়তো। এরপর আপনি জিজ্ঞেস করেন যারা যারা সমস্যা আছে তারা রেজ হ্যান্ড করতে, তাহলে উনি রেজ হ্যান্ড করতে পারে সম্ভবত স্যার। আচ্ছা ঠিক আছে, তবে এটা রেকর্ডিং হচ্ছে, তো তো আপনাদের সুবিধার্থে এটা আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, যারা বুঝেন নাই তারা রেজ হ্যান্ড করেন। আচ্ছা, তাহলে কারো রেজ হ্যান্ড দেখতেছি না, তাহলে আমাদের কমপ্লিট। এই 3টা কাজ 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে শেষ করতে হবে, মাত্র 1 ঘন্টা সময়। তবে টু বি অনেস্ট, এই কাজ করতে আপনার সর্বোচ্চ গেলে 30 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। এমএস এক্সেলে আপনাদের সময় লাগবে হচ্ছে 15 মিনিট, আর এমএস ওয়ার্ড আর এমএস পাওয়ার পয়েন্টে আপনাদের 8 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট হওয়ার কথা। সেক্ষেত্রে 8 দুগুণে 16, তাহলে 30 মিনিট ধরে রাখতেছে। তারপর আপনারা চাইলে একটু আস্তে ধীরে কাজ করলে আপনাদের 45 মিনিটের বেশি লাগবে না।
তো আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো 35 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেন রিভিশন দিতে। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এই যে আমরা যে এই কাজগুলো কমপ্লিট করলাম না, আমাদের কিন্তু আবার কাজ শেষ হওয়ার পরে ব্যাক করতে হবে কাজে, হ্যাঁ? কেন ব্যাক করতে হবে? ওই যে মনে আছে আমাদের এখানে লোগো ইনসার্ট করতে হবে, লোগো। তো এই লোগো ইনসার্ট করার জন্য আমরা কি করব? আমরা আবার কাজে ব্যাক করব, করে এটাতে ডাবল ক্লিক করে এখানে আমরা ওই যে যদি গ্রাম্য বাজার আসে আপনাদের, তাহলে ওইটার লোগো বসায় দিবেন। বিউটি সেলুন আসলে সেটা লোগো বসায় দিবেন। এম্পাওয়ার স্কিল আসলে সেটা লোগো বসায় দিবেন, বাস। আবার পাওয়ার পয়েন্টে যদি আমাদেরকে বলে দেয়, তখন পাওয়ার পয়েন্টে আপনাকে এসে কি করতে হবে? লোগো ইনসার্ট করতে হবে। তো এই মতো আমরা দেখতেছি আমার এখানে কোনো লোগো ইনসার্ট করার বিষয় নেই, তাই আমাদের এখানে আর প্রয়োজন নেই। কিন্তু এখানে মনে হয় লোগোর কাজ আছে, এই যে এখানে লোগোর কাজ আছে, খেয়াল করছেন? এখানে কিন্তু আমরা লোগো ইনসার্টের কথা বলে দিচ্ছে। আচ্ছা, তো আমি যেটা এই মতো দেখালাম, আমাদের এই জব শিটটা এটা আসে, আর হচ্ছে এই জব শিটটা আসে। এই মূলত এই 2 ধরনের কাজে আসে অফিস অ্যাপ্লিকেশনে। হয় ওইরকম আসে, না হয় এরকম আসে। তো আপনাদের যাদের বাসায় পিসি আছে, আপনারা একটা কাজ করেন, আপনারা এটা তৈরি করেন আজকে, হ্যাঁ? যেটা সেকেন্ড, যেটা আমি এখনো দেখাইনি, এটা আপনারা তৈরি করেন, করে আগামীকালকে যারা প্রবলেম ফেস করবেন তারা এগুলো সলভ নিয়ে নেবেন আমার থেকে। অথবা আগামীকাল যদি প্রয়োজন হয় তাহলে আমি রাত্রের দিকে তাহলে একটা অনলাইনে ক্লাসে নিয়ে আপনাদের এটা সলভ করে দেব। আর না হয় এক্সেলটা এখন দেখায় দেয়। আপনাদের কি সময় আছে? থাকলে তাহলে এক্সেলটা দেখায় দেয়। যদি এক্সেল এখন দেখতে চান তাহলে রেজিস্ট্রেশন করেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি স্যার এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করতেন, আমরা তো এক্সেল মোটামুটি বুঝলাম স্যার, যদি অবশ্য কারো ইয়ে থাকে সেটা আলাদা কথা, কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আলাদা কথা, কিন্তু যদি স্যার একটু সময় পান গ্রাফিকের প্রশ্ন বা ইয়ে নিয়ে একটু যদি কথা বলতেন তাহলে ভালো হতো মনে হয়। আচ্ছা, গ্রাফিকের প্রশ্ন, তাই তো? জি স্যার। আচ্ছা, যদি এটা কারো তো রেকর্ডিং লাগবে না, তো গ্রাফিকটা ইয়ে করে দেব। আচ্ছা থাক, রেকর্ডিং এর মধ্যে থাক। গ্রাফিকের প্রশ্ন কথা বলতেছেন, তাই তো? মানে এই যে স্পেসিফিকেশন দেয়া থাকবে, সেটা অনুসারে আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে আমরা একটা লোগো দেখতেছি, সানরাইজ বিল্ডার্স। তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সবার ফার্স্টে জব 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নাম দেব হচ্ছে জব 2। দেন এখানে আমাদের কি করতে হবে? এইরকম একটা লোগো তৈরি করতে হবে। এখানে বলা আছে লোগোর জন্য আমাদের কি করতে হবে? জব 2 একটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে ইলাস্ট্রেটরে। সেটা ডিমেনশন হবে হচ্ছে হাইট এবং উইডথ উভয় হচ্ছে 2000 পিক্সেল। এবং এখানে হচ্ছে ক্রিয়েট লোগো ইউজিং আর্ট ওয়ার্ক ইউজিং পেন অর ব্রাশ টুল। তো পেন অথবা ব্রাশ টুল ব্যবহার করে আপনি লোগোটা তৈরি করতে পারবেন। অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, কমপ্লিমেন্টারি কালার স্কিম। এটা আপনাদেরকে বলছিলাম তো, কমপ্লিমেন্টারি কালার স্কিম গুলো কি, যেমন সবুজ, নীল, হলুদ, লাল, কমলা, এগুলো। আচ্ছা, দেন মানে মূলত আপনাদের পরীক্ষা যেটা হবে, যে ইলাস্ট্রেটরে যেটা আসবে, যে আপনার স্যাম্পল দেওয়া থাকবে এবং সেই স্যাম্পল অনুসারে আপনার যে স্পেসিফিকেশন গুলো আছে সেগুলো মেইনটেইন করে কাজ কমপ্লিট করতে হবে। এখানে আপনাকে ডিমেনশন বলে দিবে, আর্টবোর্ড ডিমেনশন বলে দিবে, আপনি কি কালার মোড ব্যবহার করবেন, বা সেক্ষেত্রে আলাদা কোনো কালার কোড থাকলে সেটা আপনাদেরকে উল্লেখ করে জানায় দিবে। দেন এখানে এটাও বলে দেবে যে কোন কোন ফরম্যাটে ফাইলগুলোকে সেভ করতে হবে, হ্যাঁ। আর লাস্টলি আপনাকে মকআপ করতে হবে। এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের কাজ। এখন এই মকআপ করার পরে ইলাস্ট্রেটরের সেকেন্ড যে অংশটা, সেটা হচ্ছে আপনাকে হতে পারে কোনো বিজনেস কার্ড তৈরি করতে বলতে পারে, অথবা কোনো ফ্লায়ার, অথবা কোনো ব্যানার। যেমন আমরা এখানে দেখতেছি এখানে একটা ফ্লায়ার দেয়া আছে, তো এই ফ্লায়ারটা আমাদেরকে কি করতে হবে? স্যাম্পল অনুসারে তৈরি করতে হবে। আর ফটোশপে কি আসবে? ফটোশপে আসবে হচ্ছে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, পেন টুল ব্যবহার করে এবং রিফাইন এজ ব্যবহার করে। মানে এখানে মাস্কিং করতে হবে আমাদেরকে, লেয়ার মাস্কিং।
দেন সেটাকে কি করতে হবে, নতুন একটা ব্যাকগ্রাউন্ডে আপনাকে বসাতে হবে। এই যে আমরা এখানে যেমন দেখতেছি কোস্ট ম্যানিকুইন লেখা, এরকম। এরকম আরেকটা কাজ যদি একটু দেখাই, বিউটি সেলুন, আপনাকে এরকম লোগো তৈরি করতে হবে, দেন এখানে মকআপ তৈরি করতে হবে, দেন সেই লোগোটাকে আপনাকে বসাতে হবে হচ্ছে এখানে যেমন বিজনেস কার্ডের কথা বলা আছে, তো এই বিজনেস কার্ডে আপনাকে এটা বসাতে হবে। হ্যাঁ, দেন ফটোশপের কাজটা থাকবে হচ্ছে এই যে যেমন ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, পেন টুল দিয়ে সিলেকশন করবেন এবং এখানে মাস্কিং করতে হবে রিফাইন এজ দিয়ে, যেন এখানে চুলের পেছনে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে সেগুলো যেন ট্রান্সপারেন্ট হয়ে যায় পিক্সেলগুলো। এবং আপনাকে এরকম একটা অ্যাড ব্যানার তৈরি করা লাগতে পারে, সেটার জন্য আপনাকে এখানে সকল সাইজ এবং ডিমেনশন বলে দিবে। এখানে ব্যাকগ্রাউন্ডে কি ব্যবহার করবেন, এখানে কি কি এলিমেন্ট আছে, এই সব বিষয় যত রিসোর্স ফাইল সব আপনাদেরকে অ্যাসেসর প্রোভাইড করবেন। পরীক্ষার দিন আমরা যেটা করব, আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল 9টায়, তো আমরা 8টার মধ্যে পরীক্ষা হলে উপস্থিত থাকার চেষ্টা করব এবং 8টার সময় এসে প্রত্যেকে যার যার পিসি চেক করে নিব। দেন পিসিতে যদি আগের কোনো ফাইল থাকে সেগুলো আমাদের মুছে ফেলতে হবে, কোনো পূর্বের ফাইল রাখা যাবে না। সকল ফাইল ডিলিট করে আমরা কি করব, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অফিস অ্যাপ্লিকেশন চেক দিয়ে দেখবো যে পারফেক্টলি রান করছে কিনা। যদি সব ঠিক থাকে, অ্যাসেসর আসার পরে অ্যাসেসর আপনাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফিল আপ করার জন্য কিছু কাগজ দিবেন। ওই কাগজগুলো অ্যাসেসর যেভাবে আপনাদেরকে গাইড দিবেন ওইভাবে ওই গাইড অনুসারে আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেন আপনাদের রিটেন শুরু হবে। রিটেনে আপনাদের সময় থাকবে হচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টার সময় আপনাকে 30টা প্রশ্নের উত্তর দিতে হবে। 20টা হচ্ছে এমসিকিউ, 10টা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। 1 ঘন্টা পরে আপনাদের মোট 3 ঘন্টা বা 3.5 ঘন্টার প্র্যাকটিক্যাল কাজ শুরু হবে। তো হতে পারে যে প্র্যাকটিক্যাল কাজ চলাকালীন আপনাকে 1 ঘন্টা বা 30 মিনিটের লাঞ্চ ব্রেক দিবে, অথবা পুরো প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে আপনাকে লাঞ্চ ব্রেক দিবে। তো আপনাদের যে রিটেন শিট দেয়া হয়েছে গ্রুপে, সেগুলিকে আমরা সবাই ভালো মতো পড়ছি। যদি পড়ে থাকেন পরীক্ষা ইনশাল্লাহ যথেষ্ট কমন পাবেন, কারণ আপনাদের কিন্তু হুবহু প্রশ্ন স্যাম্পল দিয়েছি আমরা। এখন পরীক্ষা সম্পর্কে আর কারো কোনো যদি স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা করেন, তাহলে আমি সেটার সলিউশন দিই। স্যার রিটেনের জন্য স্যার ওই যে সেট এবিসি এর যে পিডিএফটা দিয়েছেন ওটা পড়লে হবে না স্যার? ওইটা তো পড়বেন, প্লাস এর পরে আমি কিন্তু আরো কোয়েশ্চেন দিচ্ছি, খেয়াল করছেন? জি জি, পরে কোশ্চেন সেট দিয়েছেন দুইটা মনে হয়। ওগুলোও পড়বেন। ওগুলোর মধ্যে কয়েকটা প্রশ্ন এই সেট এবিসির মধ্যে আছে, আর কয়েকটা প্রশ্ন নেই। যেগুলো নেই সেগুলো হচ্ছে আলাদা আপনি পড়ে নেন, কারণ ওখানে কিন্তু উত্তর শূন্য মতো দেয়া আছে। আচ্ছা স্যার ঠিক আছে। পুরো মুখস্থ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে 30-এ আপনাকে 80% মার্ক পেতে হবে, মানে হচ্ছে 24। তা আপনি চেষ্টা করবেন 26-27-এর মধ্যে থাকার, এর বেশি পাওয়ার দরকার নেই। যদি হুবহু কমন পড়ে তাহলে কেউ 30-এ 30 পাইতে দেন না, তখন সমস্যা আছে, মানে স্যার বুঝবে যে আপনি প্রশ্ন আগে পেয়ে গেছেন।